হ্যালো, ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকের ক্লাসে 2022 সালের যে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক আছে, অর্থাৎ প্রশ্ন বিচিত্রা সব বিষয়ের, সেই প্রশ্ন বিচিত্রার যে মডেল কোশ্চেনগুলো আছে সেই মডেল কোশ্চেনগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসে দেখো মডেল কোশ্চেন পেপার 1 রায় মার্টিন ফিজিক্যাল সায়েন্স। তো আমার সাথে সাথে তোমরাও দেখো তোমরা কতটা পারো, এবং আমি আশা করব তোমরা আগে নিজেরা ট্রাই করবে, তারপর কিন্তু অ্যান্সারটা দেখবে। এর ফলে কি হবে, নিজের চেষ্টায় অনেকটা যদি তোমরা করতে পেরেছো, তার ফলে তোমাদের মধ্যে একটা কিন্তু কনফিডেন্স বেড়ে যাবে। তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা বলছে, একদম 1 নম্বরের কোশ্চেনটা 1.1, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কি? সৌরকোষ অর্থাৎ সোলার সেল, তাতে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম। প্রথম অপশন বলছে জার্মেনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, গ্রাফাইট। কোনটা হবে? এটার সঠিক অপশানটা হবে অপশান বি, সিলিকন। অপশান বি, সিলিকন, এইটা হবে সঠিক অ্যান্সার, অপশান বি। তারপরে দেখো 1.2তে 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? 303 কেলভিন উষ্ণতা, আমরা জানি সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কটা কি না, সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করলে হয় কি কেলভিন। ঠিক আছে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে তার সাথে 273 আমরা যদি যোগ করি তাহলে হবে ওটা 273 কেলভিন, 273 কেলভিন। কিন্তু এখানে বলে দিয়েছে 303 কেলভিন, মানে কেলভিনকে সেলসিয়াস স্কেলে করতে হবে। তো কি করতে হবে? সিম্পল, কেলভিন থেকে 273 বিয়োগ করে দেবো। তাহলে 303 থেকে যদি আমরা 273 বিয়োগ করে দিই তাহলে এটা হবে কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অপশান এ, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে দেখো 1.3 প্রশ্ন, 1.2 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের এসটিপিতে আয়তন কত? তাহলে কার্বনের সঙ্গে আগে কার্বনের দহন করলে যে বিক্রিয়াটা হয় সেটা আমাদের জানতে হবে। সেই বিক্রিয়াটা কি? কার্বন প্লাস অক্সিজেন মিলে তৈরি হচ্ছে কি? কার্বন প্লাস অক্সিজেন মিলে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এই যে কার্বনের আণবিক ভর হচ্ছে কত? 12, আর এখান থেকে যে কার্বন ডাই অক্সাইডটা পাচ্ছি এর আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, আর এই 44 গ্রামের আয়তন কত? 22.4 লিটার। এইবার 1.2 গ্রাম কার্বন, তাহলে 12কে যদি 10 দিয়ে ভাগ করি তবে আমরা পাই 1.2 গ্রাম। তাহলে একই রকমভাবে 22.4কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে পয়েন্টটা আর একটা বাম দিকে সরে আসবে, কি হবে? 2.24 লিটার, 2.24 লিটার, মানে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো তারপরে দেখো 1.4-এর যে কোশ্চেনটা বলছে, জলের ব্যতিক্রান্ত প্রসারণ কোথায় দেখা যায়? জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়, অপশান বলছে অ্যানিলিন, বেঞ্জিন, পারদ, রাবার। এর সঠিক অপশানটা হবে পারদ, অপশান ডি, পারদ। অপশান ডি রাবার, এটা অপশান ডি রাবার। রাবারের ক্ষেত্রে জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। তারপরে দেখো 1.5, আলোর তরঙ্গদৈর্ঘ্য কোন বর্ণের ক্ষেত্রে সবচেয়ে বেশি? এখানে দেওয়া আছে নীল, লাল, বেগুনি, হলুদ। কোন বর্ণের ক্ষেত্রে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? বলে দিয়েছিলাম রমেন মন্ডল ইনভেন্টেড ভেরি ইউজফুল এক্স গেম। বাম দিক থেকে যত ডান দিকে যাবে তত কি হবে? তরঙ্গদৈর্ঘ্য কমতে থাকবে। তাহলে সবচেয়ে তরঙ্গদৈর্ঘ্যের মান বেশি হচ্ছে লাল বর্ণের ক্ষেত্রে, অর্থাৎ অপশান বি সঠিক অ্যান্সার। চলো তারপরে দেখো 1.6 যে প্রশ্নটা আছে বলছে, কোনো উত্তর লেন্সের সামনে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে, উত্তর লেন্সের সামনে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? উত্তর লেন্সের সামনে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয়। তার মানে কি, উত্তর লেন্স আছে, সেই উত্তর লেন্সের সামনে যেখানে বস্তু রাখছে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে সদ্বিম্ব গঠিত হচ্ছে কত? 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হচ্ছে। তার মানে কি, 2F এ রাখলে আমরা জানি 2F এ প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য 2F মানে হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে F মানে কত হবে? 30/2 অর্থাৎ 15 সেন্টিমিটার। বোঝা গেল? চলো তারপরে দেখো এটা হবে 15 সেন্টিমিটার। তারপরে দেখো 1.7 বলছে, তড়িৎ পরিবহনের জন্য দায়ী কোন কণা? তড়িৎ পরিবহনের জন্য আমরা জানি কি, তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে ধাতব পরমাণুর ধাতব পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন, আর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ই। তাহলে এটা হবে সঠিক অপশানটা মুক্ত ইলেকট্রন,
মুক্ত ইলেকট্রন। বোঝা গেল? এটা হবে অপশান ডি, মুক্ত ইলেকট্রন। তারপরে দেখো 50 হার্টজ এসি লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হবে? দেখো 50 হার্টজ যেটা দেয়া আছে এটা হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্কটা দেয়া আছে 50 হার্টজ। তোমাদের বইতে এত ডিটেলসে নেই, তবু যেহেতু এখানে দেয়া আছে তাই বলছি। 50 হার্টজ যদি কম্পাঙ্ক হয় তাহলে অভিমুখ পরিবর্তন হবে এর ডবল বার। যদি 30 হার্টজ হয় তাহলে তার অভিমুখ পরিবর্তন হবে কতবার? তার ডবল বার, মানে 60 বার। তাহলে যেহেতু এখানে 50 বার দেওয়া আছে তাহলে তার অভিমুখ পরিবর্তন হবে কতবার? 100 বার। ঠিক আছে। তারপর দেখো কোনটির নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয়? মানে 1.9-এর যে কোশ্চেন, কোনটির নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয়? ফার্স্ট অপশান বলছে আলফা কণা, তারপরে বিটা কণা, তারপর গামা রশ্মি, তারপর আলফা বিটা উভয়ই। এর সঠিক অপশানটা হবে গামা রশ্মি। গামা রশ্মিকে বলা হয় গৌণ নিঃসরণ। তারপরে দেখো 1.10 যেটা আছে বলছে সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল, সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল কোনটা? ফ্লোরিন, সিজিয়াম, বোরন আর লিথিয়াম দিয়ে দিয়েছে। তো সবচেয়ে তড়িৎ ধনাত্মক যেহেতু মৌল বলেছে তাই হবে অপশান বি, সিএস সিজিয়াম। আর সবচেয়ে তড়িৎ ধনাত্মক ঋণাত্মক মৌল যদি বলতো তাহলে হতো কি? ফ্লোরিন। ঋণাত্মক যদি বলতো তাহলে হতো ফ্লোরিন, আর যেহেতু ধনাত্মক বলেছে তাই সিজিয়াম। তারপরে দেখো প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? নিচে দেওয়া আছে HCl, CH4, MgCl2, NH3। এর মধ্যে আয়নীয় যৌগ দেখো কোনটা আয়নীয় যৌগ কোনটা সমযোজী যৌগ, এটা বোঝার একটা শর্টকাট ট্রিক্স কি না, আয়নীয় যৌগ মানে তাতে ধাতু থাকবে। আয়নীয় যৌগ হলে ধাতু থাকবে, ধাতু না থাকলে সেটা আয়নীয় যৌগ নয়। তো এর মধ্যে কোনটাতে ধাতু আছে? দেখো HCl কোনো ধাতু নেই, হাইড্রোজেন ক্লোরিন। মিথেন কোনো ধাতু নেই, কার্বন আর হাইড্রোজেন। দেখো MgCl2 ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম একটা ধাতু, আমরা জানি যার শেষে আম প্রত্যয় যোগ থাকে সেটা সাধারণত ধাতু হয় হিলিয়াম ছাড়া। তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু ধাতু তাই এটা হবে কি? সঠিক অপশানটা হবে MgCl2 আয়নীয় যৌগ। তারপর দেখো বলছে রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? দেখো রূপোর চামচে যদি সোনার প্রলেপ দিই অ্যানোড রূপে কি ব্যবহার করা হবে? যেটা যার প্রলেপ দেব সেটাকে অ্যানোড রূপে ব্যবহার করা হবে। কিসের প্রলেপ দিচ্ছি? সোনার প্রলেপ, তাই অ্যানোড রূপে হচ্ছে AU বা সোনা। আর ক্যাথোড রূপে কি ব্যবহার করা হবে? ক্যাথোড রূপে যদি এখানে ক্যাথোড রূপে বলতো তাহলে ক্যাথোডে ব্যবহার করা হতো রূপা। বোঝা গেছে? বা AG, ক্যাথোডে রূপা ব্যবহার করা হতো। তারপরে দেখো 1.3 নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে। নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে, এটা কি হবে না অপশান এ, অ্যামোনিয়া উৎপন্ন হবে, অ্যামোনিয়া। তারপরে দেখো 1.14 জিঙ্ক ব্লেড কোন ধাতুর আকরিক? জিঙ্ক ব্লেড এটা আমরা সবাই জানি জিঙ্কের আকরিক, Zn, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান এ। তারপরে দেখো 1.5 নিচের কোনটি 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ বলেছে? অ্যালকিল গ্রুপ 2 কার্বন, তাহলে অ্যালকিল মানে কি? মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল। তো 2 কার্বন পরমাণু, আমরা জানি 1 কার্বন হলে মিথ আর 2 কার্বন হলে কি হয়? ইথ। তাহলে ইথাইল, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ইথাইল। চলো এবার দেখো 1 নম্বরের প্রশ্ন, 21টা প্রশ্ন থাকে তোমাদের 1 নম্বরের প্রশ্ন, সেই 1 নম্বরের প্রশ্নগুলো দেখো। বলছে কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি? তাহলে কয়লা ও ডিজেলের মধ্যে তাপন মূল্য বেশি হচ্ছে ডিজেলের তাপন মূল্য বেশি। তারপরে দেখো 2.2 বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটা গিয়ে রেডিও তরঙ্গ প্রতিফলিত করে আয়োনোস্ফিয়ার বা তোমরা লিখতে পারো থার্মোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার এই কথাটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো 2.3 যে প্রশ্নটা বলছে কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র মেনে চলে? চার্লস ও বয়েলের সূত্রে এটা হবে হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার, মানে উচ্চ উষ্ণতা, হাই টেম্পারেচার উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ, হাই টেম্পারেচার এবং লো প্রেশার। তারপরে দেখো 2.4 এর কোশ্চেন, ঠিক না ভুল? স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব
হ্রাস পায়। এটা ঠিক, অর্থাৎ সত্য। বাতাসে যত জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, যেহেতু জলের আণবিক ভর কম 18, তাই কি হবে না ঘনত্বটা কমে যাবে, মানে ওর ভর কমে যাবে, ভর কমে যাওয়া মানে ঘনত্ব কমে যাবে। তারপরে দেখো অথবার কোশ্চেনটা, গ্যাসের অণুর গতিবেগের উপর তাপমাত্রার প্রভাব। তোমরা কি বলবে না গ্যাসের অণুর গতিবেগের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা বাড়লে গ্যাসের অণুর গতি শক্তিটা বৃদ্ধি পায়। এবার যখনই তার শক্তি বৃদ্ধি পায় তখন অণুগুলো কি করে, ছোটাছুটি করে, বেশি ছোটাছুটি করে। তো বেশি ছোটাছুটি করে মানে কি, তার বেগ বৃদ্ধি পায় এবং ফলে কি হয় না পাত্রের দেয়ালে তারা বেশি চাপ দেয়। তার মানে অ্যাকচুয়ালি তাপমাত্রা বাড়লে চাপও বৃদ্ধি পায়, গতিশক্তিও বৃদ্ধি পায়, বেগও বৃদ্ধি পায়। তাহলে তোমরা লিখবে যে তাপমাত্রা বাড়লে গ্যাস অণুগুলোর বেগ বৃদ্ধি পায়, কারণ গতিশক্তি বৃদ্ধি পায়। তারপরে দেখো 2.5, ঠিক না ভুল? পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কণাগুলোর স্থানচ্যুতি ঘটে। এটা অবশ্যই ঠিক, পরিচলন পদ্ধতিতে স্থানচ্যুতি ঘটে, এটা সত্য। কিন্তু যদি পরিবহন পদ্ধতি বলতো, পরিবহন পদ্ধতিতে কণাগুলো স্থানচ্যুতি ঘটে না। তারপরে দেখো বিবর্ধক কাঁচের লেন্স উত্তল না অবতল হয়? বিবর্ধক কাঁচের লেন্স উত্তল না অবতল হয়? ঠিক আছে, এটা হবে উত্তল লেন্স। বিবর্ধক কাঁচ মানে কি, ছোট জিনিসকে বড় করে দেখায় যে লেন্স, সেটাকেই আমরা বিবর্ধক লেন্স বলি বা বিবর্ধক কাঁচ বলি। অনেক সময় দেখবে জ্যামিতি বক্সে এরকম একটা ছোট আতস কাঁচ টাইপের থাকে, সেটাই হচ্ছে কিছুই না উত্তল লেন্স। তারপরে দেখো 2.7, কোনো আলোক মাধ্যমের প্রতিসারাঙ্কের একক কি? দেখো প্রতিসারাঙ্কের কোনো একক নেই, কারণ প্রতিসারাঙ্ক মিউ সমান আমরা জানি কি c/v। প্রতিসারাঙ্ক মিউ সমান হচ্ছে c/v। তো মিউ সমান যদি c/v হয়, তাহলে c উপরে কি আলোর বেগ, আবার নিচেও বেগ, তাহলে দুজনেই যেহেতু বেগ তাই বেগের একক ক্যান্সেল আউট হয়ে যায়। প্রতিসারাঙ্ক হচ্ছে কোনো একটা এককবিহীন রাশি, তাহলে কোনো একক নেই বলবে, একক নেই। তারপরে দেখো 2.8, কোশ্চেনটা বলছে 220 ভোল্ট 40 ওয়াট বাল্বের রোধ কত? 2.8-এর যে কোশ্চেনটা, 220 ভোল্ট 40 ওয়াট বাল্বের রোধ কত? আমি এই অঙ্কটা একটু উপরের দিকে করছি, দেখো ডান দিকের কোণে 220 ভোল্ট 40 ওয়াট। তাহলে দেওয়া আছে কি ভোল্টেজ, কত দেওয়া আছে 220 ভোল্ট, আর কি দেওয়া আছে 40 ওয়াট, মানে কি ক্ষমতা দেওয়া আছে পি ইকুয়াল টু হচ্ছে 40 ওয়াট। এইবার আমাদের রোধটা বের করতে বলেছে, তাহলে এই তিনটে জিনিস দিয়ে আমাদের কোনো সূত্র জানা আছে কিনা সেইটা আগে আমরা আইডেন্টিফাই করব। কি সূত্র জানা আছে? পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এই সূত্রটা। তাহলে এখান থেকে আমরা যদি বের করি কি হবে, আর সমান ভি স্কোয়ার বাই পি, আর সমান ভি স্কোয়ার বাই পি, সরি আর সমান ভি স্কোয়ার বাই পি। তাহলে কি হবে, আর ইকুয়াল টু ভি স্কোয়ার মানে 220 ইন্টু 220 বাই হচ্ছে পি মানে হচ্ছে 40। তো 0 0 কাটলেও 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে হচ্ছে 110। তার মানে 11 ইন্টু 11 ইন্টু 10, তো 11 11 গুণ করলে কত হবে 121, 1210 এত ওহম। এটা একটু তোমরা দেখে নাও, 1210, 1210 এত ওহম। ঠিক আছে, ক্যালকুলেশন ভুল হলে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, 1210। তারপরে দেখো ট্রেন চালাতে এসি ও ডিসি এর মধ্যে কোনটি বেশি কার্যকর? ট্রেন চালাতে এসি ও ডিসির মধ্যে কার্যকর কোনটা? এসি ও ডিসির মধ্যে কার্যকর হচ্ছে এসি। দেখো যে ওভারহেড তার থাকে, মানে ট্রেন লাইনের উপরে যে তারটা থাকে সেটা কিন্তু এসি, কিন্তু ট্রেন লাইনের ভিতরে যে সকেটগুলো থাকে সেগুলো কিন্তু ডিসি কারেন্ট। ঠিক আছে, তো এসিটা সরবরাহ করা হয়, সেই এসিটাকে কনভার্ট করা হয় ডিসিতে, তারপর ট্রেনের বিভিন্ন যে লাইট ফ্যান পাখা এগুলো মোটামুটি চলে, সেগুলো সব ডিসিতে, কিন্তু উপরের যে তারটা থাকে সেটা এসিতে ব্যবহার করা হয়। তাহলে কোনটা বেশি কার্যকর? এসি। ট্রেন চালাতে বলেছে। তারপরে বলছে এমন একটি যন্ত্রের নাম করো যা তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। দেখো তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এটা কি বৈদ্যুতিক মোটর। ঠিক আছে, কারেন্ট দিলাম, মোটরটা চলতে লাগলো, তাহলে বৈদ্যুতিক মোটর। তড়িৎ শক্তি এসে যন্ত্রশক্তি চালাচ্ছে। তারপরে দেখো ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? আগে দেখো ইউরেনিয়াম, দেখো এই কোশ্চেনটা কত ট্রিকি কোশ্চেন, দেখো একটু ঘুরিয়ে দিয়েছে। ইউরেনিয়ামের যে বিভাজন, যদি ইউরেনিয়ামকে একটা নিউট্রন কণা দ্বারা আঘাত করা হয় তাহলে কি হয়, বেরিয়াম আর ক্রিপ্টন উৎপন্ন হয়। এবার আমরা জানি কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এগুলো সব কি নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাস তাহলে কোনটা পাওয়া যায়? ক্রিপ্টন।
বোঝা গেল নিষ্ক্রিয় গ্যাস কোনটা পাওয়া যায়, ক্রিপ্টন। তারপরে দেখো তেজস্ক্রিয় পরিবর্তন অথবা যে কোশ্চেনটা, তেজস্ক্রিয় পরিবর্তন একমুখী না উভমুখী? এটা অবশ্যই একমুখী পরিবর্তন, একমুখী পরিবর্তন, ঠিক আছে, তেজস্ক্রিয় পরিবর্তন একমুখী। তারপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভের মিল বলছে। বাম স্তম্ভ বলছে প্রথমে আছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস মানে কি নিষ্ক্রিয় গ্যাস, তো নিষ্ক্রিয় গ্যাস এখানে দেখো কোনটা, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, অপশান ডি, তাহলে এটা হবে অপশান ডি প্রথমটা। তারপরে দেখো তেজস্ক্রিয় ক্ষার ধাতু, তেজস্ক্রিয় ক্ষার ধাতু কি আছে এখানে, ফ্রান্সিয়াম আছে, তাহলে অপশান ই তেজস্ক্রিয় ক্ষার ধাতু আছে না, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাহলে ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় ক্ষার ধাতুগুলো, 1 নম্বর শ্রেণীতে থাকে, পর্যায় সারণীটা খুলে দেখবে। তারপর ক্রায়োলাইট, ক্রায়োলাইটে এটা Na3Ai F6, তাহলে বির অপশান এইটা, বির দাগে। তারপরে কলঙ্কহীন ইস্পাত, কলঙ্কহীন ইস্পাত এটা কি, ক্রোমিয়াম, Cr মানে অপশান এ। আর জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করা হয় কি, প্লাটিনাম তড়িৎদ্বার, মানে হচ্ছে অপশান এদিক, এটা হবে সি, ঠিক আছে, DEBAC, ঠিক আছে। চলো তারপরে দেখো সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম লেখো। এখানে বলেছে সমযোজী ত্রিবন্ধনযুক্ত আবার মৌলিক অণু। অনেকে তোমরা জৈব যৌগের ক্ষেত্রে কোনো একটা C2H2 নিয়ে লিখে দিলে, কিন্তু হবে না, কারণ এটা যদি হয় C2H2, দেখো এটাও কিন্তু ত্রিবন্ধন, কিন্তু এটা কি মৌলিক অণু, মৌলিক অণু নয়, এটা একটা যৌগ, কার্বন আর হাইড্রোজেন আছে, তাহলে মৌলিক অণু হবে কি নাইট্রোজেন, NN ত্রিবন্ধনভাবে যুক্ত থাকে, ঠিক আছে। তারপরে বলছি কি 2.13 ওলিয়াম কি, ওলিয়ামটা কি, এটা কিন্তু খুব কমন কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। ওলিয়াম কি না, 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 তার সাথে যদি সালফার ট্রাইঅক্সাইড মেশানো যায়, যে যৌগটা তৈরি হয় সেটাকেই বলবো আমরা ওলিয়াম। সেটা কি না, H2S2O7, এই যৌগটা হচ্ছে ওলিয়াম, এটা ওলিয়ামের সংকেত। তাহলে তোমরা এইটুকু লিখবে, 98% মিশ্রিত, 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত সালফার ট্রাইঅক্সাইডটি হলো ওলিয়াম, তার সংকেতটা H2S2O7। তারপরে দেখো অথবার যে কোশ্চেনটা, অথবার কোশ্চেনটা বলছে H2Sকে শুষ্ক করতে P2O5 ও গাঢ় H2SO4 এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য? এটা হবে কি না P2O5, P2O5 ফসফরাস পেন্টক্সাইড ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে, কারণ সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে নেয় H2S এর সাথে, বোঝা গেল, তাহলে বলবে P2O5 গ্রহণযোগ্য। চলো তারপরে দেখো 2.14 নেসলার বিকারক, নেসলার বিকারকের সংকেত। তো নেসলার বিকারকটা কি, ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের যে দ্রবণটা সেটাই হচ্ছে কি নেসলার বিকারক। তো পটাশিয়াম KHgI4, এইটা হচ্ছে কি, সরি K2HgI4, এটাই হচ্ছে কি নেসলার বিকারকের সংকেত, K2HgI4 নেসলার বিকারকের সংকেত বা ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। তারপরে দেখো ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেতটা কি? অথবা যে কোশ্চেনটা, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, তো ফেরিক ক্লোরাইডের সংকেত কি FeCl3, তার সাথে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে যে অধক্ষেপটা পড়ে সেটা কি না NH4Cl প্লাস FeOH3 ফেরিক হাইড্রোক্সাইড, তাহলে NH4Cl প্লাস FeOH3, এটার যে কালার এইটাই হয় কি না বাদামি বর্ণের কালার হয়, এটা হয় কি বাদামি বর্ণের কালারটা হয়, বোঝা গেল। তারপরে দেখো, চলো তারপরে দেখো কি বলছে, শূন্যস্থান পূরণ করো। তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলোকে ড্যাশ পদ্ধতির দ্বারা শনাক্ত করা যায়। দেখো তীব্র তড়িৎ ধনাত্মক যে ধাতু সেইগুলোকে ব্যবহার মানে কি কোন পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, এটা হবে কি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, ঠিক আছে। তারপরে দেখো 2.16 আইইউপ্যাক নাম বলেছে CH3OCH3, এর আইইউপ্যাক নাম কি, CH3OCH3, CO মানে কি, এটা কিটোন গ্রুপ, CO
সি ডবল বন্ড ও এইরকম থাকে। এবার এপাশে একটা CH3, এপাশে একটা CH3, মানে CH3 ও CH3, তাহলে এটা হবে কি, দেখো এর আইইউপ্যাক নাম কি, মিথ ইথ প্রোপানন, 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 ঠিক আছে, এটা হবে প্রোপানন। চলো তারপরে দেখো মার্স গ্যাসের মূল উপাদান 2.17, মার্স গ্যাসের মূল উপাদান আমরা জানি কি মিথেন CH4। মার্স গ্যাস কি, যে পচা জৈব যৌগ, মানে যেগুলো হচ্ছে সবজির খোসা বা হচ্ছে পচা খড়, এখান থেকে যে গ্যাসটা নির্গত হয় সেটাই হচ্ছে মার্স গ্যাস, এবং এর মূল উপাদান হচ্ছে মিথেন, পচা জলাভূমিতে পাওয়া যায়। তারপরে দেখো কার্বাইড গ্যাস বলা হয় ইথিলিনকে, এটা ভুল, কার্বাইড গ্যাস বলা হয় ইথিলিনকে, এটা ভুল, এটা ফলস হবে। অ্যাকচুয়ালি ইথিলিনকে কার্বাইড গ্যাস বলা হয় না, কার্বাইড গ্যাস বলা হয় অ্যাসিটিলিনকে, অ্যাসিটিলিনকে বলা হয় কার্বাইড গ্যাস। তো এই গেল মডেল কোশ্চেন পেপার সেট 1 এর যে MCQ কোশ্চেন এবং SAQ কোশ্চেনগুলো ছিল সেইগুলো নিয়ে আলোচনা করা হলো। এর মধ্যে তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, সেখানে কিন্তু কমেন্টে সঠিক অ্যান্সারটা পিন করে দেওয়া হবে। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট সেট নিয়ে।